Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to AR Digital Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, especially of class 9 and 10, today I will discuss English first paper, Unit 7, Lesson 1. নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 লেসন 1 এটি নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি অনেক তোমাদের খুব ভালো লাগবে এবং খুব সহজে ইউনিট 7 লেসন 1 খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। My dear students, Today our topic is Zainul Abidin, the great artist. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জয়নুল আবেদিন, তিনি যে দ্য গ্রেট আর্টিস্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তাহলে সম্পূর্ণ জয়নুল আবেদিন সম্পর্কে বিস্তারিত তথ্য, সবগুলো তথ্য পেয়ে যাবে এবং খুব সহজে বুঝতে পারবে আর কি, এবং জানতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস এনজয় এ ভিডিও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেসনটি শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখে নিই। তাহলে জয়নুল আবেদিন সম্পর্কে তোমাদের আরও অনেক ভালো জানা হবে এবং খুব সহজে আরও বুঝতে পারবে। ভিডিওটি তোমাদের অনেক লেসনটি বুঝতে অনেক সুবিধা, মানে বুঝতে অনেক সহায়তা করবে আর কি। তাহলে শুরু করা যাক। ভালো খাওয়াচ্ছে, তো আমরা একটা কথা জিজ্ঞেস করি, সাহেব কি লক্ষা খায় নাকি? আমার বন্ধু কইছে, জয়নাল তুমি লাইনটা ভালোই ধরছিলা। আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল। এই যে ধরছে তো আর সারে না।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি উপভোগ করলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ভিডিও উপভোগ করলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং কথাগুলো শুনেছো। আর এটি জয়নুল আবেদিনের বিভিন্ন তার জীবনে, তার কর্মময় জীবনের, তার জন্ম এবং সর্বশেষ মৃত্যু পর্যন্ত বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন সিনারি নিয়ে তৈরি করা। আশা করি এটি খুব ভালো লেগেছে। Now, my dear student, now some question about জয়নুল আবেদিন. At first, birth, তার জন্ম, আমরা তার জন্ম সম্পর্কে জানবো, মানে তিনি কখন জন্মগ্রহণ করেছেন এটি আর কি। এরপরে জানবো ডেথ, তার তার মৃত্যু, তার কত সালে তিনি মৃত্যু, আমরা আগে জেনে নেব কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তারপরে জেনে নেব কত সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এরপরে হচ্ছে ওয়াই হি ওয়াজ ফেমাস ফর, তিনি কী জন্য বিখ্যাত ছিলেন। আর হচ্ছে এরপরে আমরা আরও জানবো যে বার্থ প্লেস, তার জন্মস্থান কোথায় ছিল, এগুলো আমরা জেনে নেব। তাহলে শুরু করা যাবে। আর তোমরা অবশ্যই তোমরা জানো যে তার বার্থডে কবে বা তার জন্মসাল বা কত আর কি, আশা করি তোমরা জানো। তারপরেও একটু দেখা দিচ্ছি। ইয়েস, হি ওয়াজ বর্ন অন 29 ডিসেম্বর 1914, অর্থাৎ তিনি 1914 সালে 29শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন আর কি। আশা করি এটি বুঝতে পেরেছ। দেন ডেথ, হি ডাইড 28 মে 1976, অর্থাৎ তিনি 1976 সালে 28শে মে মৃত্যুবরণ করেছিলেন। আশা করি এটাও বুঝতে পেরেছ। নেক্সট, ফেমাস ফর, হি ওয়াজ ফেমাস ফর ফেমিন স্কেচেস, অর্থাৎ তিনি দুর্ভিক্ষের যে ছবিগুলো এঁকেছেন, তিনি অনেক ছবি, বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন। তার মধ্যে বিখ্যাত ছবিগুলো হলো দুর্ভিক্ষের ছবি, যেমন এই যে ছবিটা দেওয়া আছে, এটা দুর্ভিক্ষের ছবি। দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বেশি বিখ্যাত ছিলেন। বার্থ প্লেস, হিজ বার্থ প্লেস ওয়াজ কিশোরগঞ্জ, তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে ছবি দেওয়া আছে, বিভিন্ন ছবি তার আঁকা, জয়নুল আবেদিনের আঁকা এসব ছবি। এখানে এটা হচ্ছে তার আঁকা ছবি। এটা হচ্ছে রেবেল কাউ। এখানে রেবেল কাউ আমরা দেখতে পাচ্ছি যে ইনি স্বাধীন হতে চাচ্ছেন, স্ট্রাগল করে যাচ্ছেন। হ্যাঁ, তিনি অনেক বিদ্রোহী টাইপের আর কি গরুটা। এখানে দেখা যাচ্ছে ওয়েটিং, এটা ওয়েটিংয়ে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পর আমরা জানি মুক্তিযুদ্ধে অনেক আমাদের দেশের যারা শহীদ হয়েছিলেন, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, তাদের পরিবারের লোকজন এভাবে ওয়েট করতো যে তারা আসবে, কবে আসবে। একটা গান যেমন আমাদের আছে আর কি, এই যে ওয়েটিং, তার স্বজনরা যখন তার জন্য ওয়েট করতো আর কি। তার একটা ছবি জয়নুল আবেদিনের এরকম একটা ছবি, এটা অনেক আকর্ষণীয়। হ্যাঁ, এবং অনেক সিগনিফিকেন্ট, অনেক গুরুত্ব এবং তাৎপর্য বহন করছে এটি। এটা হচ্ছে দুর্ভিক্ষের ছবি, যেটা তার সবচেয়ে বেশি, যে জন্য তিনি সারা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন এই সমস্ত ছবির কারণে। এই সমস্ত আরও অনেক ছবি এখানে। আশা করি এটি বুঝতে পেরেছ। My dear students, now again we will enjoy some pictures of জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের আঁকা আরও কিছু ছবি আমরা দেখে নেব। এটা জয়নুল আবেদিনের আঁকা ছবি, এটা হচ্ছে দুর্ভিক্ষের ছবি, এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য এটা আমরা দেখতে পাচ্ছি, ভিলেজ সিনারি। অ্যান্ড এটা হচ্ছে এখানে যে বিভিন্ন জেলেদের যে ছবি এখানে আছে আর কি, নৌকা সহ ছবি। আর এখানে আরও বিভিন্ন ছবি এখানে আছে। আশা করি এখানে জয়নুল আবেদিনের নাম সহ তারিখ দেওয়া আছে এখানে। আশা করি এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব ভালো, জয়নুল আবেদিনের ছবিগুলো তোমাদের কাছে খুব ভালো লেগেছে। অনেক আকর্ষণীয় করে তিনি অত্যন্ত সহজ উপাদান দিয়ে, অত্যন্ত নর্মাল, একদম নিজে তিনি বিভিন্ন নর্মাল কাগজে এবং বিভিন্ন নর্মাল কালি দিয়ে তিনি এসব ছবি তিনি আঁকতেন এবং ফুটে তুলতেন ওই সময়। সেই 20 শতাব্দীর কথা, যখন কোনো মানুষ এভাবে ছবি আঁকতে পারতেন না এত সুন্দর করে, এইভাবে নর্মাল কাগজ। এখন তো অনেক কাগজ, বর্তমান যুগে কাগজ অনেক উন্নত হয়েছে, কালি অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই সময় এত উন্নত ছিল না। বর্তমানে আবার কম্পিউটারের মাধ্যমে এভাবে ছবি করা যায় আর কি। তখনকার যুগে তিনি যেভাবে ছবি এঁকেছিলেন এত সুন্দরভাবে, বিখ্যাত, এই জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন আর কি, বিখ্যাত হওয়ারই কথা। আশা করি এটি বুঝতে পেরেছ।
মাই ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস লার্ন সাম নিউ ওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু নতুন ওয়ার্ডস মিনিং জানবো আর কি। ওয়ার্ড মিনিংগুলো জেনে নেব এবং বিভিন্ন ছবির মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো বুঝতে সহজ হয়। এর জন্য এখানে ছবিও সংযোজন করা হয়েছে। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে এবং খুব সহজে বুঝতে পারবে আর কি। তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তাহলে আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে আর কি। আমার মূল টার্গেটটা হলো তোমাদেরকে মানে প্রত্যেকটা লেসন যেন খুব সহজে বুঝতে পারো এবং খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারো আর কি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য ভিডিওগুলো তৈরি করা। আশা করি তোমরা আমার ভিডিওগুলো সবগুলো দেখবো। প্রত্যেকটা ভিডিও কমপক্ষে একবার করে দেখবো আর কি। এরপরে যেটি বেশি বেশি প্রয়োজন হবে সেটা বারবার আবার দেখবো আর কি। ওকে, প্রতিদিন একটা করে ভিডিও দেখলেও হয়ে যাবে আর কি, খুব ভালো লাগবে। যেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল কলেজ যতদিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত এইভাবে ভিডিওগুলো দেখবে। এটাই তোমাদের একমাত্র উপায় আর কি। নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। এগুলো দেখতেই থাকবো। আর যখন স্কুলগুলো খোলা হবে তখনও তোমরা আমরা যে স্কুল কলেজে তখন পড়াবো আবার, তখনও মাঝে মাঝে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এটা যেহেতু সফটওয়্যার থাকবে, এটা হচ্ছে ভার্চুয়াল লেখাপড়া। বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছেন, আমার এই জন্য এই ডিজিটাল আমার এআর ডিজিটাল একাডেমি, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। সরকারের প্ল্যান পরিকল্পনা থেকে তৈরি করা এটা আর কি। সরকার যেমন চাচ্ছে বাংলাদেশকে ডিজিটাল করার জন্য, আমিও চাচ্ছি তোমাদের পাঠদানকে ডিজিটাল করার জন্য, ডিজিটালাইজ করার জন্য আমি ডিজিটাল করেছি আর কি। তোমাদের লেখাপড়াকে আমি ডিজিটালাইজ করেছি আর কি। এখন তোমরা এটা পড়ালেখা করলেই তোমরাও ডিজিটাল হয়ে যাবে। ওকে, এখন সুপ্রিয় শিক্ষার্থী কথা না বলি, আমরা ওয়ার্ড মিনিং জেনে। নাম্বার 1, স্কেচ। স্কেচ মানে হচ্ছে গঠন। স্কেচ মানে গঠন। এখানে দেখো, এখানে এই গঠনটা কত, এখানে দেখো একটা রেবেল কাউ, মূলত এটা গরুটা দেখতে পাচ্ছ যে গরুটাতে একটা রশি দিয়ে বাঁধা আছে। তিনি চাচ্ছেন যে তিনি অনেক বিদ্রোহী, তিনি চাচ্ছেন স্বাধীন হতে আর কি। তিনি স্বাধীনতা চাচ্ছেন, তিনি এইভাবে বন্দি থাকতে চাচ্ছেন না। তাই এটা এক ধরনের স্কেচ আর কি। আচ্ছা, এরপরে ফেমিন মানে দুর্ভিক্ষ। খুব সহজে বুঝতে পারছো। দেখো দুর্ভিক্ষ সময় কি অবস্থা হয়েছিল, মানুষ একদম কঙ্কাল হাড্ডিসার হয়ে মৃত্যুবরণ, খাবার অভাবে, খাবার পানির অভাবে মানুষ এভাবে শুকনো অবস্থা হয়, হাড্ডিসার অবস্থা হয় মারা যেত আর কি। মানুষকে দেখে জীবন্ত মানুষকে কঙ্কালের মতো মনে হতো। আর না খেয়ে কতদিন থাকা যায়? এখানে কাকের ছবি আছে, এখানে খাবার পানির অভাব তিনি মারা গেছেন। এখানে পুকুর পাশে খাচ্ছেন, নর্দমার পাশে বিভিন্ন এই জন্য আবেদন ছবিগুলো এঁকেছিলেন। এরপর আছে চারকোল। তিনি এই যে আমি যে বলেছিলাম, তিনি অনেক নর্মাল জিনিস মানে দিয়ে কালি তৈরি করতেন, করে সেগুলো তিনি চারকোল মানে হচ্ছে কাঠ কয়লায় যে কাঠ পোড়ালে যে কয়লাগুলো হয়, তোমরা আশা করি বুঝতে পারছো। এই কয়লাগুলো থেকে তিনি কালি তৈরি করতেন। এত নর্মালে মানে নিচু মানের, তাছাড়া কোনো উপায় ছিল, উন্নত মানের কালি তখন ছিল না। এগুলো দিয়ে তিনি এই কাঠ কয়লা দিয়েই তিনি কালি এগুলোকে তিনি কালি হিসেবে ইউজ করতেন। হ্যাঁ, তাহলে চিন্তা করো। তারপরেও ছবিগুলো কত আকর্ষণীয়, কত সুন্দর ছবি তিনি এঁকেছিলেন আর কি। কত মেধাবী তিনি ছিলেন, কীরকম তার মেধা ছিল বা কত ধরনের তারা ছিল আর কি, প্যাশন ছিল বা এটার প্রতি তার আগ্রহ উদ্দীপনা ছিল এবং ফুটে তোলার একটা তার আবেগ অনুভূতি কাজ করতো আর কি। আশা করি বুঝতে পারছি। এক্সিবিশন মানে প্রদর্শনী। যেমন এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী করা আছে, বিভিন্ন ছবি তুলে ধরা আছে, বিভিন্ন কিছু এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী যে আমরা দেখি। যেমন দোকানে বিভিন্ন কিছু প্রদর্শন করা হয়, যেমন কাপড়ের দোকানে বিভিন্ন ধরনের কাপড় সুন্দর করে প্রদর্শন করা হয়। প্রত্যেকটা দোকানে বিভিন্ন ধরনের প্রদর্শনী। তো দোকানে আমরা যাবো, যেখানে যে পণ্যগুলো বিক্রি করা হয় সেখানে তার প্রদর্শনী থাকে, মানে আমাদের প্রদর্শন করা হয় আর কি। সেটা দেখেই তো আমরা তারপরে কিছু স্যাম্পল প্রদর্শন করা থাকে, তারপরে তো সেটা থেকে আমরা কিনে নিই আর কি। আশা করি এটি বুঝতে পেরেছ এবং খুব ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্ট, আরও কিছু ওয়ার্ডের আমরা আরও সিঙ্গেলভাবে আরও ভালো করে জানি। স্কেলেটালে যে শব্দটা, হ্যাঁ, স্কেলেটাল মানে কঙ্কাল। স্কেলেটালের সিনোনিম হচ্ছে স্কিনি। এই জায়গায় একটা কঙ্কাল দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় স্কেলেটাল, বলা হয় ইংলিশে বলা হয় স্কেলেটাল। আশা করি এটি বুঝতে পারছো। কঙ্কালটা এটা একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল। আশা করি স্কিনি বা স্কেলেটাল শব্দটা তোমরা বুঝতে পেরেছো, এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে এবং আশা করি এটি বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। নেক্সট অ্যানাদার ওয়ার্ড স্কেচ মানে যে আমরা ওয়ার্ড জেনেছিলাম। এখন স্কেচের আরও যে এখন পারিভাষিক যে অর্থটা, সেটা হচ্ছে যে স্কেচ মিন এ রাফ অর আনফিনিশ ড্রয়িং। যদি কোনো ড্রয়িং আমরা রাফ যে কোনো ড্রয়িং করা হয় সেটাকেও স্কেচ বলা হয়। অথবা আনফিনিশ ড্রয়িং, কোনো ড্রয়িংটা যদি আনফিনিশ থেকে যায় সেটাকেও আমরা স্কেচ বলতে পারি। অথবা কোনো পেন্টিং, আমরা মনে করো পেন্টিং করলাম কোনো একটা ছবিতে বা কোনো একটা কাজে পেন্টিং করলাম, কিন্তু পেন্টিংটা পুরোপুরি হলো না, আনফিনিশ থেকে গেল।
আনফিনিশ থেকে গেলো, মানে সেটাকেও আমরা স্কেচ বলতে পারি। আশা করি এই শব্দটি বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে তোমাদের। নেক্সট অ্যানাদার ওয়ার্ড এক্সিবিশন মিনস ডিসপ্লে। ডিসপ্লে মানে প্রদর্শনী, বাংলা অর্থ হলো প্রদর্শনী, ইংলিশ হচ্ছে ডিসপ্লে। এক্সিবিশনের সিনোনিম, যেহেতু তোমাদের ইংলিশে বিভিন্ন ওয়ার্ড মিনিং জানতে চাওয়া হয়, সিনোনিম জানতে হয়, এই জন্য আমি ইংলিশেও আবার এক্সিবিশনের ইংলিশ অর্থটা এখানে দিয়ে দিচ্ছি যে ডিসপ্লে। এবং এখানে দেখো বিভিন্ন ধরনের ডিসপ্লে এখানে শো করা আছে, বিভিন্ন ধরনের ডিসপ্লে এখানে আছে এবং এনারা এই ডিসপ্লেগুলো দেখতেছেন আর কি। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে আর কি। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও অ্যানাদার ওয়ার্ড ফেমিন, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের একটা চিত্র এখানে তুলে ধরা আছে। দুর্ভিক্ষের সময় মানুষের কী অবস্থা হয়েছে দেখো, প্রত্যেকটা মানুষ দেখো মৃত্যুর আগেই মনে করো এখানে মৃত্যু মানুষের মতো অবস্থা হয়ে গেছে। দেখো শরীরে কী অবস্থা, না খেয়ে খাবারের অভাবে, খাদ্যের অভাবে মানুষ দুর্ভিক্ষের সময় কী অবস্থা হয়েছিল। এই ছবিগুলো এগুলো কিন্তু জয়নুল আবেদিন ছবি এঁকেছিলেন আর কি। এখানে বলা আছে ফেমিন স্ট্রিকেন ভিকটিমস, যারা দুর্ভিক্ষে যারা শিকার হয়েছিলেন, এই সমস্ত পুরুষ মানে এই সমস্ত মানুষের ছবি এখানে তুলে ধরা আছে। এবং এই ছবিগুলো জয়নুল আবেদিনের নিজে তৈরি করা ছবি আর কি। তিনি নিজ হাতে এই ছবিগুলো, তিনি এই অবস্থাগুলো, দুর্ভিক্ষের মানুষের এই অবস্থা দেখেছিলেন এবং তিনি এই ছবিগুলো এঁকেছিলেন আর কি। আশা করি ফেমিন সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। এটা না দেখলে তোমরা আসলে দুর্ভিক্ষ সম্পর্কে ততটা ভালো বুঝতে পারতে না। মুখে শুনলাম যে দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষ ফেমিন মানে দুর্ভিক্ষ, কিন্তু দুর্ভিক্ষ যে বাস্তব চিত্র এখানে তুলে ধরা আছে। আশা করি এইসব চিত্রের মাধ্যমে যে আমি তুলে ধরেছি এটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো, বুঝতে অনেক সহজ হয়েছে আর কি। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও সাম পিকচার্স। এখন আরও কিছু আমরা জয়নুল আবেদিনের আঁকা আরও কিছু ছবি আমরা দেখবো। যখন এটা হচ্ছে নবান্ন মানে হচ্ছে নতুন ধান কাটার যে উৎসব, নতুন ধান কাটা হয়, নতুন ধান কাটার উৎসবের একটা ছবি নবান্ন। এই ছবি যে একটা জয়নুল আবেদিনের আঁকা ছবি, তিনি নিজে ড্রয়িং করেছিলেন এখানে। আশা করি এটা খুব ভালো বুঝতে পেরেছো। গ্রাম অঞ্চলে তোমরা যারা গ্রামের দৃশ্য দেখেছো বা গ্রামে বসবাস করেছিলে বা গ্রামে যাদের যাওয়া আসা হয় তারা অবশ্যই এটা দেখেছো। এখানে সুন্দরভাবে তিনি নবান্ন এর ছবি এঁকেছেন। এরপর আছে ড্রয়িং টুগেদার। এখানে একত্রে বসে দেখো, একত্রে সবাই অনেকগুলো ছেলে মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস আর ড্রয়িং নাও, তারা বিভিন্ন ছবি আঁকতেছেন, তার একটা ছবি এখানে দেওয়া আছে। নেক্সট স্ট্রাগল, এই যে আমি আগে দেখাইছিলাম রেবেল কাউ, মানে বলছিলাম যে বিদ্রোহী একটা গরু বা গাভী, যিনি স্বাধীন হতে চাচ্ছেন, যিনি আর বন্দি থাকতে চাচ্ছেন না, বা তিনি স্বাধীন হওয়ার জন্য স্ট্রাগল করতেছেন, তার একটা ছবি এখানে দেওয়া আছে। এই ছবিটা এঁকেছিলেন জয়নুল আবেদিন, তার আঁকা ছবি, এটা স্ট্রাগলের ছবি আঁকা। রেবেল কাবের স্ট্রাগলটা করে তার ছবি তিনি সুন্দরভাবে একটা ছবি এঁকেছেন। এরপর হচ্ছে ফিশিং। এখানে ফিশিংয়ের একটা সুন্দর একটা ছবি আঁকানো আছে, জয়নুল আবেদিনের তৈরি আঁকা ছবি। আগের দিনে মানুষ এভাবে যখন নদীতে মাছ ধরতো এভাবেই কিন্তু এইরকম তাদের ড্রেসগুলো এরকম ছিল, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, তাদের ড্রেসগুলো এরকম ছিল, ড্রেস কোডটা এরকম ছিল, তারা এইভাবে মাছ ধরতো। আর বর্তমান যুগেও মানুষ মাছ মারে, কিন্তু তাদের ড্রেস কোডটা একটু ভিন্ন। আগেরকার ডিজিটাল ড্রেস ছিল, না বর্তমান ডিজিটাল ড্রেস। তোমরা দেখতে, সেটা তোমার কাছে প্রশ্ন থাকলো, বর্তমান এই যে ফিশিংয়ের যারা মাছ ধরে বর্তমান, তাদের ড্রেসটা ডিজিটাল না আগের ড্রেসগুলো ডিজিটাল ছিল, সেটা তোমরাই ভালো জানবা বা বুঝতে পারবা আর কি। ওকে, এখন ড্রেস বড় কথা না, এখানে ফিশিং, অর্থাৎ মাছ ধরার একটা দৃশ্য সুন্দর করে তুলে ধরা আছে। এবং এটা কিন্তু জয়নুল আবেদিনের আঁকা ছবি। আশা করি এগুলো জয়নুল আবেদিনের বিভিন্ন আঁকা ছবি, তোমাদের এই ছবিগুলো বিশেষ করে নবান্ন, স্ট্রাগল এবং ফিশিংয়ের ছবিগুলো তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো যে তিনি কত বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে তিনি কত বড় গ্রেট মাস্টার ছিলেন আর কি। My dear students, now some more pictures drawn by জয়নুল আবেদিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জয়নুল আবেদিনের আঁকা আরও কিছু ছবি এখানে দেওয়া আছে। যে দিস ইজ দ্য পিকচার অফ সাইক্লোন 1970, অর্থাৎ 1970 সালে যে একটা বড় ধরনের সাইক্লোন হয়েছিল তার ছবি, তিনি সাইক্লোন বা ঘূর্ণিঝড় হয়েছিল তার ছবি এটি জয়নুল আবেদিন এই ছবিটি এঁকেছিলেন। আশা করি এটি খুব ভালো লেগেছে। নেক্সট ফেমিন 1940, অর্থাৎ 1940 সালে
বড় ধরনের একটা দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষের ছবি তোমরা অনেকে দেখেছো। তার সেই দুর্ভিক্ষের এখানে আরেকটা ছবি আছে আর কি। আশা করি এটিও তোমাদের কাছে ভালো লেগেছে। এটা জয়নুল আবেদিনের আঁকা ছবি। এখানে স্বাক্ষর দেওয়া আছে তার, এখানেও তার স্বাক্ষর আছে জয়নুল আবেদিন। নেক্সট অ্যানাদার পিকচার, মাদারলি লাভ, মায়ের যে ভালোবাসা, মায়ের সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, বা সন্তানের মায়ের প্রতি যে ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, হ্যাঁ, সেই মাদারলি লাভ, মাতৃত্ব সুলভ যে ভালোবাসা বা মায়ের ভালোবাসার একটা ছবি এখানে তুলে ধরা আছে। এবং এটি জয়নুল আবেদিনের আঁকানো ছবি। এটা হচ্ছে 7/5/72, অর্থাৎ 1972 সালের মে মাসের 7ই মে তিনি এই ছবিটা এঁকেছিলেন আর কি। তারিখ সহ জয়নুল আবেদিনের স্বাক্ষর করা আছে আর কি। আশা করি এটিও খুব ভালো লেগেছে। নেক্সট, আর্ট কম্পিটিশন। জয়নুল আবেদিন একটা যে আর্ট কম্পিটিশনে যে তিনি অংশগ্রহণ করেছিলেন, তারও একটা ছবি। বিভিন্ন প্রতিযোগী এখানে, বিভিন্ন কম্পিটিটর এখানে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ আর্ট কম্পিটিশন, আর্টের জন্য যে একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে জয়নুল আবেদিন সহ অনেকে অংশগ্রহণ করেছিলেন। তার একটা ছবি এখানে দেওয়া আছে আর কি। আশা করি এটিও খুব ভালো লেগেছে। My dear students, now we would like to know about the professions of জয়নুল আবেদিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জয়নুল আবেদিনের প্রফেশন সম্পর্কে, তার পেশা সম্পর্কে, পেশাগত বিভিন্ন বিষয় আমরা জানবো আর কি। অ্যাট ফার্স্ট হি ওয়াজ এ টিচার, তিনি একজন শিক্ষক ছিলেন। জয়নুল আবেদিন একজন শিক্ষক ছিলেন ইন কলকাতা আর্ট কলেজ হোয়াইল এ স্টুডেন্ট, অর্থাৎ জয়নুল আবেদিন যখন কলকাতা আর্ট কলেজে একজন স্টুডেন্ট ছিলেন, যখন তিনি সেখানে পড়ালেখা করতেন, তখনই সেখানে তিনি একজন টিচার হিসেবে, টিচারের দায়িত্ব, তিনি একজন টিচারও ছিলেন। একদিকে তিনি স্টুডেন্ট ছিলেন, অন্যদিকে তিনি টিচার ছিলেন। আশা করি এটি বুঝতে পেরেছ। তিনি শিখতেন আবার শেখাতেন, এবং টিচার হিসেবে। নেক্সট, প্রফেসর, সিলেট আর্ট স্কুল, লন্ডনে অবস্থিত একটি স্কুল, নাম হলো সিলেট আর্ট স্কুল। এই স্কুলে তিনি প্রফেসর ছিলেন। প্রফেসর হিসেবে তিনি সেখানে তার দায়িত্ব কর্তব্য তিনি পালন করতেন। নেক্সট, ফাউন্ডার প্রিন্সিপাল, ঢাকা আর্ট কলেজ। তিনি ঢাকা আর্ট কলেজের তিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আর কি। লাস্ট, প্রেসিডেন্ট, বাংলা একাডেমি, অর্থাৎ তিনি বাংলা একাডেমি নামে যে আমাদের একটা যে প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির তিনি প্রেসিডেন্ট ছিলেন আর কি। আশা করি জয়নুল আবেদিনের বিভিন্ন প্রফেশন এটি তোমরা সবাই বুঝতে পেরেছো আর কি, এবং এটি খুব ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও সাম কন্ট্রিবিউশনস অফ জয়নুল আবেদিন। এখন জয়নুল আবেদিনের বিভিন্ন অবদান সম্পর্কে আমরা জানবো। তিনি তিনি অনেক কিছু যে অবদান আমাদের বাংলাদেশে বা এই পৃথিবীতে তিনি অনেক অবদান রেখে গেছেন, সেগুলো সম্পর্কে আমরা জানবো। অনেকগুলো অবদান রেখেছেন, তার মধ্যে যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা জানবো। নাম্বার 1, ফোকলোর আর্ট মিউজিয়াম। তিনি একটা ফোকলোর আর্ট মিউজিয়াম তিনি গঠন করে গেছেন, তার ছবি একটা এখানে দেওয়া আছে। নেক্সট, জয়নুল আর্ট গ্যালারি তিনি প্রতিষ্ঠা করে গেছেন। এরপর হচ্ছে কাভার পেজ ডিজাইন, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে সংবিধান আছে যা 1972 সালে তৈরি করা হয়েছিল, তার এই যে কাভার পেজটা ডিজাইন কিন্তু জয়নুল আবেদিনের করা। এই যে কাভার পেজটা লোগোতে শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপরে সরকার, এখানে যে তারকা, 4টা তারকা আছে, মাঝখানে যে লাল একটা বৃত্ত আছে, তার ভিতরে তার মাঝখানে আবার কি আছে, বাংলাদেশের ম্যাপ আছে, মানচিত্র আছে। এভাবে করে আবার লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এবং এখানেও লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে। এই যে এইভাবে করে যে বাংলাদেশের সংবিধানের যে কাভার পেজটা কিন্তু জয়নুল আবেদিন ডিজাইন করেছিলেন। এই পেজটা ডিজাইন করেছেন কে? জয়নুল আবেদিন। আশা করি এটিও খুব ভালো হয়েছে, এবং এই ক্ষেত্রে তিনি তার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এরপর হচ্ছে ফ্রিডম ফাইটার। তার একটা গুরুত্বপূর্ণ অবদান হলো তিনি দেশের স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আশা করি তার বিভিন্ন অবদান তোমাদের কাছে খুব ভালো লেগেছে আর কি, এবং এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটিও তোমাদের এবং খুব সহজে সেটি বুঝতে পেরেছে এবং ভালো লেগেছে।
মাই ডিয়ার স্টুডেন্ট, নাও অ্যাচিভমেন্ট অফ জয়নুল আবেদিন। এখন আমরা জয়নুল আবেদিনের বিভিন্ন অর্জন সম্পর্কে জানবো। তিনি অনেক কিছুই করেছিলেন, তার অর্জনগুলো কি, গুরুত্বপূর্ণ অর্জনগুলো সম্পর্কে জানবো। নাম্বার 1, গোল্ড মেডেল অল ইন্ডিয়া এক্সিবিশন 1913। অর্থাৎ আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে একবার কী হয়েছিল, একটা এক্সিবিশন প্রদর্শনী হয়েছিল। অর্থাৎ যারা শিল্পী আছে, যারা বিভিন্ন ধরনের ছবি আঁকেন, তাদের আঁকানো ছবিগুলো দিয়ে একটি এক্সিবিশন হয়েছিল এবং কম্পিটিশন ডাকা হয়েছিল যে যার যত ছবি আছে সেগুলো তারা কি করবে, প্রদর্শন করবে, ছবিগুলো ওখানে তুলে ধরবে। এরকম একটা এক্সিবিশন করা হয়েছিল, এটাকে বলা হয়েছে অল ইন্ডিয়া এক্সিবিশন। এবং এটা হয়েছিল 1938 সালে। সুপ্রশিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে 1938 সালে অল ইন্ডিয়া এক্সিবিশন অর্থাৎ নামে একটি এক্সিবিশন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে কাজটা কী ছিল, আয়োজকরা কী কাজ করেছেন, আয়োজকরা বলেছিলেন যে যারা বিভিন্ন ধরনের ছবি আঁকেন তাদের ছবিগুলো তারা কী করবেন, প্রদর্শন করবেন। যত ছবি এঁকেছেন, যার যত ছবি আছে তিনি সেই ছবিগুলো প্রদর্শন করবেন। এভাবে তিনি জয়নুল আবেদিন তার আঁকা ছবিগুলো তিনি প্রদর্শন করেছিলেন, করে সেখানে তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন আর কি। আশা করি এটি বুঝতে পেরেছেন। নেক্সট, শিল্পাচার্য অর্থাৎ গ্রেট টিচার অফ আর্ট ইন বাংলাদেশ। তিনি বাংলাদেশে একজন শিল্পাচার্য ছিলেন আর কি, অর্থাৎ গ্রেট টিচার অফ আর্টের ক্ষেত্রে তিনি একজন গ্রেট টিচার ছিলেন এবং তার উপাধি হলো শিল্পাচার্য। এই জন্য আমরা বলি শিল্পাচার্য জয়নুল আবেদিন বলে থাকি আমরা। নেক্সট, ন্যাশনাল প্রফেসর, দ্যাট মিনস ফার্স্ট ন্যাশনাল প্রফেসর অফ বাংলাদেশ ইন 1974। অর্থাৎ তিনি বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক ছিলেন 1975 সালে। তিনি প্রথম বাংলাদেশের জাতীয় অধ্যাপক হন আর কি। এখনও বাংলাদেশের অনেক জাতীয় অধ্যাপক আছেন, আর তিনি হলেন বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক। আশা করি তার অর্জনগুলো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্ট, নাও গ্রুপ ওয়ার্ক ফর ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য গ্রুপ ওয়ার্ক থাকলো। ইউ শুড ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমরা গ্রুপে কয়েকজন করে গ্রুপে বসে বা নিজের বাসাতেই হোম কোয়ারেন্টাইন থেকে কী করবা, তোমরা এটা যদিও এটা গ্রুপ ওয়ার্ক, তাই তোমরা নিজেরাই বাসায় বসে বসে করতে পারবা। যে রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিং অফ পিপল। জয়নুল আবেদিন মানুষের দুঃখ কষ্টের ছবিগুলো, বিশেষ করে দুর্ভিক্ষের ছবিগুলো তিনি কীভাবে এঁকেছিলেন, ডিটেল তোমরা এটা লিখবা আর কি। নেক্সট, হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ব্রহ্মপুত্র নদ বা নদী এটা জয়নুলের জীবনে কী প্রভাব বিস্তার করেছিল। তোমরা জানো যে তিনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে কিশোরগঞ্জের পাশে বা তার বাড়ির পাশ দিয়ে কিন্তু একটা নদী, গুরুত্বপূর্ণ প্রধান নদী ছিল, সেটা হলো ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্র নদী। এই নদীর বিভিন্ন আবহাওয়া, তার নদীর আশপাশের সারাউন্ডিং, বিভিন্ন সিনারি, সব কিছুই তাকে অনেক প্রভাব বিস্তার করেছিল। এই বিভিন্ন ছবি তাকে শিল্পী হওয়ার ক্ষেত্রে এই ব্রহ্মপুত্র নদীর কিন্তু বড় একটা অবদান আছে আর কি। এই নদীর বিভিন্ন সিনারি, বিভিন্ন দৃশ্য, বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ছবি আঁকতে তিনি একজন গ্রেট টিচার অফ আর্ট হয়েছিলেন। তিনি বড় একজন আর্টে তিনি দক্ষ হয়েছিলেন আর কি। সেই বিষয়ে তোমরা লিখবা। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো অবশ্যই লিখবা আর কি। ডিয়ার স্টুডেন্টস, লেটস এনজয় ভিডিও আরেকটা আমরা ভিডিও দেখবো জয়নুল আবেদিন সম্পর্কে। কারণ জয়নুল আবেদিনের যে কর্মময় জীবন, বিশাল বড় জীবন, এটা আমরা সংক্ষেপে তুলে ধরতে, আমরা এটা যদি আমরা তার ভিডিও দেখি তাই আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আর কি, ভিডিও চিত্রের মাধ্যমে। তাই আমরা একটা ভিডিও দেখতে চাই। আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে। ভালো খাওয়াচ্ছে, তো আমরা একটা কথা জিজ্ঞেস করি যে সাহেব কি লক্ষা খায় নাকি? আমার বন্ধু কইছে, জয়নাল তুমি লাইনটা ভালোই ধরছিলা। আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল। বুঝলেন, এই যে ধরছে আর ছাড়ে না।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং জয়নুল আবেদিন সম্পর্কে জানতে তোমাদের খুব ভালো অনেক সুবিধা হয়েছে এবং খুব ভালোভাবে জয়নুল আবেদিন সম্পর্কে জানতে পেরেছে। তার বিভিন্ন অ্যাক্টিভিটিস, তার কর্মময় জীবন সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি ভূমিকা পালন করেছে, তোমাদের খুব ভালো লেগেছে। My dear student, now homework for you. Homework is write about জয়নুল আবেদিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জয়নুল আবেদিন সম্পর্কে তোমরা লিখবা একটা প্যারাগ্রাফ, মনে করো, বা তোমার একটা প্যারাগ্রাফ লিখবা ইন 250 ওয়ার্ডস, অর্থাৎ 250 ওয়ার্ডে জয়নুল আবেদিন সম্পর্কে তোমরা যা বলো, তার যে বিশাল কর্মময় জীবন ছিল তার সম্পর্কে তোমরা লিখবা। এটা তোমাদের প্রতি আমার হোমওয়ার্ক থাকলো। আর একটি হোমওয়ার্ক হচ্ছে, তোমরা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রতিদিন একবার করে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবা। প্রতিদিন কমপক্ষে একটা করে ভিডিও দেখবা। যতদিন স্কুল কলেজ খুলবে না ততদিন মধ্যে এগুলানেই তোমরা একমাত্র উপায় অবলম্বন, এগুলান তোমরা দেখবা, বিভিন্ন ক্লাসগুলো দেখবা আর কি। আর কোন কোন ক্লাস তোমাদের প্রয়োজন আছে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেগুলো দিয়ে দেবো। আর আশা করি ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগছে এবং এই বিভিন্ন লেসনগুলো ভালোভাবে বুঝতে জানতে তোমাদের সহায়তা করছে। তাই তোমরা তোমাদের ভালো লাগাগুলোকে এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওকে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও এটা শেয়ার করে দেবে, যেন তারা এর থেকে উপকৃত হতে পারে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি করেছো, সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের এই কাজগুলো অবশ্যই আমার, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়, তাই তোমরা আমার এই রিকোয়েস্টটা অবশ্যই কি ফলো করবে আর কি। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছো, আমার রিকোয়েস্টটা তোমরা রাখবে আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তাই তোমাদের কাছে আমার যে আগে যে রিকোয়েস্টটা করেছিলাম সেটাই আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক দিবে, ভালো ভালো কমেন্টস করবে, কমেন্টসের মাধ্যমে তোমাদের ভালো লাগাটা জানাবে, তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিন আমার এই ভিডিওগুলো কমপক্ষে প্রতিদিন একটা করে ভিডিও হলেও দেখবে। যে ভিডিওগুলো তোমাদের বেশি বেশি প্রয়োজন সেগুলো বেশি বেশি দেখবে, এভাবে লেখাপড়ার সাথে যুক্ত থাকবে, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, যাতে প্রত্যেকটা পড়ালেখার লেসন ভালো করে বুঝতে পারো। আর কোন কোন লেসন তোমাদের আরও লাগবে সেটা আমাকে জানাবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।